এটাই হলো সেই ট্রমেলিন আইল্যান্ড। এই দ্বীপটি এত বেশি অনুর্বর যে একে আইল অফ স্যান্ড অর্থাৎ বালির দ্বীপ বলা হয়। এটি ভারত মহাসাগরের একটি নিচু সমতল দ্বীপ, যা ফ্রান্সের রিইউনিয়ন দ্বীপের প্রায় ৩০০ কিলোমিটার উত্তরে এবং মাদাগাস্কারের প্রায় ২৮০ কিলোমিটার পূর্বে অবস্থিত। আজকের ভিডিওতে আমরা আপনাকে এই দ্বীপের এক লোমহর্ষক কাহিনী শোনাতে চলেছি, যে ঘটনাটি ঘটেছিল কয়েকজন জাহাজ ক্যাপ্টেন এবং কিছু কৃতদাসদের সাথে। ১৭৬১ সালে তারা নিজেদের জন্মভূমি থেকে প্রায় ১০০ জন মানুষ এই দ্বীপে ১৫ বছর ধরে আটকে পড়ে। তাদের বেশিরভাগকেই আর কখনো দেখা বা শোনা যায়নি। আসলে কি ঘটেছিল এবং কেন তারা ১৫ বছর ধরে এই স্থানে আটকে ছিল, কেন কোনো জাহাজ তাদেরকে ফিরিয়ে নিতে আসেনি, আসুন জানবো এই ভয়ঙ্কর গল্প সম্পর্কে। তার আগে নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। ১৭৬১ সালের ৩১ জুলাই রাতে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির জাহাজ লুটিলে এর একজন ক্যাপ্টেন জন ডি লাফার্গ, সম্ভবত তিনি তখন ধনসম্পদ নিয়ে একটু লোভ পোষণ করছিলেন। সেই দিন রাতে এই লুটিলে জাহাজের দখলে ছিল প্রায় ১৬০ জন কৃতদাস, যাদেরকে মাত্র কয়েকদিন আগেই মাদাগাস্কার থেকে কেনা হয়েছিল এবং তাদেরকে আইল অফ ফ্রান্সে নিয়ে যাওয়ার কথা ছিল, যে জায়গাটি আজ মরিশাস নামে পরিচিত। এটি ভারত মহাসাগরের সেই দ্বীপ যেখানে ৪০ বছর আগে ডোডো বিলুপ্তির ঘটনা ঘটেছিল। এটি ছিল সমৃদ্ধ ফরাসি উপনিবেশের সেই স্থান যেখানে কৃতদাসদের নিয়ে ব্যবসা হতো। যদিও সেই সময় দাস প্রথা বৈধ ছিল, কিন্তু ক্যাপ্টেন ডি লাফার্গকে উপনিবেশিক কর্তৃপক্ষ ওই দিন রাতে কৃতদাসদের মধ্যে বাণিজ্য করার অনুমতি দেয়নি। তবুও তিনি যাত্রা শুরু করেন। এরপর লুটিলে জাহাজ একটি দ্বীপের কাছাকাছি আসে, যে দ্বীপটিকে তখন আইল অফ স্যান্ড বলা হতো। বাতাস তখন ১৫ থেকে ২০ নট বেগে জাহাজের দিকে ধেয়ে আসছিল। জাহাজে দুটি মানচিত্র ছিল, যে মানচিত্র দুটি এই ছোট দ্বীপটির অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট ছিল না। তাই স্বাভাবিকভাবেই এমন অবস্থায় একজন ক্যাপ্টেন জাহাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিবর্তে ধীর করে দেবে বা দিনের আলোর জন্য অপেক্ষা করবে। কিন্তু ডি লাফার্গ তা করেনি। যেহেতু এটি ছিল একটি ষড়যন্ত্র, তাই তিনি তাড়াহুড়ো করতে থাকেন। তবে দুর্ভাগ্যবশত সেই রাতে লুটিলে জাহাজ দ্বীপের উত্তর প্রান্তের এক পাথরের প্রাচীরে আঘাত করে এবং জাহাজটির হুল ভেঙে যায়। বেশিরভাগ কৃতদাস কার্গো হোল্ডে আটকা পড়ে। জাহাজটি ডুবে যায়। যদিও জাহাজটি ভেঙে যাওয়ার কারণে কেউ কেউ পালিয়ে যেতে সক্ষম হয়। পরদিন সূর্য ওঠার পর তাদের জাহাজ ধ্বংসের প্রেক্ষাপটে ৬০ থেকে ৮০ জন কৃতদাস এবং ১২০ জনের মতো ক্রুম্যান নিজেদেরকে এই বালির দ্বীপের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখতে পায়। স্বাভাবিকভাবেই এই নির্জন দ্বীপে তাদের এমন অস্বাভাবিক ঘটনার কারণে তাৎক্ষণিকভাবে শোকের ছায়া নেমে আসে। কারণ এই আইল অফ স্যান্ড হল বিশ্বের সবচেয়ে দুর্গম জায়গা, যে দ্বীপটি প্রথম ১৯২০-এর দশকে ফ্রান্স আবিষ্কার করেছিল। যেহেতু এটি রিইউনিয়ন দ্বীপের প্রায় ৩০০ মাইল উত্তর পশ্চিমে এবং মাদাগাস্কারের ২৮০ মাইল পূর্বে, তাই এটি মূলত ভারত মহাসাগরের মাঝখানে অবস্থিত ছিল। কোথাও কোনো জনমানব নেই। দ্বীপটিতে একসময় একটি আগ্নেয়গিরি ছিল, যা লক্ষ লক্ষ বছর বা সম্ভবত আরও বেশি সময় ধরে ক্ষয়প্রাপ্ত হয়েছিল এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা থেকে দ্বীপটি খুব উঁচুতে ছিল না। এছাড়াও দ্বীপটির একটি ভূমি এলাকা রয়েছে যা ১ বর্গ কিলোমিটারের। কল্পনা করুন এটি একটি গোটা শহরের থেকেও কত ছোট। এই দ্বীপের সর্বোচ্চ স্থান সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ২০ ফুট উপরে, তাই দূর থেকে কোনো জাহাজ দেখতে না পাওয়াটাই স্বাভাবিক। আইল অব স্যান্ড এই নামকরণের আক্ষরিক অর্থই ছিল গাছপালা না থাকার কারণে। শুধু আছে কিছু ঘাস এবং কিছু ঝোপঝাড়, যা হাঁটু পর্যন্ত উঁচু ছিল না। দ্বীপটি সম্পূর্ণরূপে গাছপালা বর্জিত ছিল, তাই খুব কম গাছপালার কারণে প্রাণী সংখ্যাও অত্যন্ত নগণ্য ছিল। জলে মাছ ছিল, কিন্তু এই মাছ ধরা কঠিন প্রাচীরের কারণে অসম্ভব ছিল। সবচেয়ে সহজলভ্য খাদ্য ছিল দ্বীপে অবতরণকারী সামুদ্রিক পাখি এবং তীরে উঠে আসা কচ্ছপ। এগুলি ছাড়া এই দ্বীপটি স্পষ্টতই ধারণা দেয় যে জায়গাটি কতটা অনুর্বর। দ্বীপটি নিরক্ষরেখার ঠিক দক্ষিণে এবং দ্বীপটিকে একটি হালকা গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু অঞ্চল হিসেবে বিবেচনা করা হতো। তবে দ্বীপে গাছপালা না থাকার কারণে তাপমাত্রা একটু বেশি ছিল। প্রকৃতপক্ষে জুলাই এবং আগস্ট মাস হল একমাত্র মাস যখন গড় তাপমাত্রা ৮০ ডিগ্রি ফারেনহাইট বা ২৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে। বছরের বাকি সময় সূর্যের তাপ দ্বীপটির উপর বিরূপ হয়ে ওঠে। তবে সবচেয়ে আরামদায়ক দিন হল বায়ুপ্রবাহের সহিংস ঘূর্ণিঝড়। এই স্থানে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়গুলি গ্রীষ্মের মাসগুলিতে নিরলসভাবে খুশির সঞ্চার ঘটায়, কারণ ওই সময় প্রচুর বৃষ্টিপাত হয়। তবে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যে আপনি কল্পনা করুন এমন একটি দ্বীপ যেখানে আপনি থাকবেন সেখানে মিষ্টি বা পানীয় জলের কোনো উৎসই নেই। যাই হোক, দুর্ঘটনার মুহূর্ত থেকে ক্যাপ্টেন জন সহ বাকি ক্রু ও কৃতদাসরা দ্বীপের ভূমিতে এসে হাজির হয়। ক্যাপ্টেনের আচরণ অনিয়মিত হতে শুরু করে, কারণ অবৈধভাবে কৃতদাস চোরাচালান, তারপর আবার এই কঠিন স্থানে আটকে পড়া।
তার অর্থের লোভ তাকে যেন পাগলে পরিণত করছিল। ক্ষণিকের মধ্যেই মোটা অঙ্কের অর্থ যেন তার হাতছাড়া হয়ে গেল। এই চাপ অবশেষে তিনি সহ্য করতে না পেরে তিনি অবসর নেয়। পরবর্তীতে ফার্স্ট লেফটেন্যান্ট বার্থলেমি ক্যাস্টোলিন ডিফার্নের দায়িত্ব গ্রহণ করেন এবং বেঁচে থাকার প্রচেষ্টার জন্য লড়াই শুরু করে। এই দ্বীপে আসার প্রথম কিছুদিনের মধ্যেই তারা ওই ডুবে যাওয়া জাহাজ থেকে কিছু সংগ্রহ করেছিল। এমার্জেন্সি নৌকাগুলি ব্যবহার করে জাহাজ থেকে মালামাল উদ্ধার করে। ফলে তারা যথেষ্ট পরিমাণে কাঠ, খাদ্য এবং বিভিন্ন জিনিসপত্র মজুত করতে পেরেছিল যা তাদের কাজে আসে। তবে সবচেয়ে যে জিনিসটি বেশি দরকার ছিল তা হলো খাদ্য পানীয়। যদিও তারা জাহাজ থেকে উদ্ধার করেছিল তবে তা খুবই কম, তাই এই খাদ্য ও পানীয় কৃতদাসদের মধ্যে সমানভাবে দেওয়া হতো না। এই কঠিন সময় এসেও তাদের উপর নির্মম অত্যাচার চলত। এর ফলে প্রথম কয়েকদিনে 8 জন কৃতদাস ডিহাইড্রেশনের কারণে মারা যায়। এরপর ভয় পেয়ে নতুন ক্যাপ্টেন জলের কূপের সন্ধান করতে শুরু করে। যেহেতু তারা সবকিছু ভাগাভাগি শুরু করে নিয়েছিল, তাই দুটি দলের মধ্যে সামাজিক বিভাজন তৈরি হয়। তারা রান্নার জন্য একটি উনুন এবং ধাতু গলানোর পাত্র থেকে শুরু করে প্রয়োজনীয় বেঁচে থাকার সব জিনিসগুলি ভাগ করে নেয়। যাই হোক, দ্বীপের এক প্রান্তে তারা একটি শিবির তৈরি করে। ক্যাপ্টেন বার্থলেমি ভেঙে যাওয়া জাহাজ থেকে একটি নতুন জাহাজ তৈরির নির্দেশ দেয়। যদিও এই কাজটি কঠিন ছিল, প্রয়োজনীয় সামগ্রীর অভাব ছিল, তাই মোটামুটিভাবে তারা একটি দুর্বল জাহাজ তৈরি করে। প্রায় 2 মাস ধরে তারা এই কঠিন পরিস্থিতিতে জাহাজটিকে তৈরি করে, যে জাহাজটির নাম দেওয়া হয়েছিল ডেলিগেট দি প্রভিডেন্স। এরপর 27 সেপ্টেম্বর তাদের আটকে থাকার প্রায় 2 মাস পর প্রভিডেন্স জাহাজে করে ক্যাপ্টেন সহ ক্রুরা এই বালির দ্বীপ ছেড়ে চলে আসে এবং কৃতদাসদের প্রতিশ্রুতি দিয়ে আসে তারা আইল অফ ফ্রান্সে ফিরে তাদের জন্য একটি জাহাজ পাঠাবে। তারা 4 দিন সমুদ্রে থাকার পর যাত্রাকালীন সময় প্রায় সকলে অসুস্থ হয়ে যায়। ক্যাপ্টেন ডি লাফার্ক সহ কয়েকজন ক্রু মারা যায়। ফলে এদের মৃত্যুর জন্য আইল অফ ফ্রান্সের গভর্নর ক্যাপ্টেন বার্থলেমিকে ডেকে পাঠায়। তখন বাকি ক্রুরা বাড়িতে ফিরে গিয়েছিল। গভর্নর রাগান্বিত হয়ে বার্থলেমিকে ভৎসনা করে এবং তাকেই দায়ী করে তাদের মৃত্যুর জন্য। কিন্তু তা সত্ত্বেও বার্থলেমি সরকারকে বোঝাতে থাকে আইল অফ স্যান্ডে একটি জাহাজ পাঠানো হোক। দুর্ভাগ্যবশত গভর্নরকে বারবার বোঝানো সত্ত্বেও তিনি জাহাজ পাঠাতে রাজি হননি। তাছাড়া সেই সময় ফ্রান্স বিশ্বব্যাপী আধিপত্যের জন্য ব্রিটেনের সাথে 7 বছরের যুদ্ধে লিপ্ত ছিল। ফলে কৃতদাসদের সাহায্য করতে কেউ এগিয়ে আসেনি। প্রভিডেন্স জাহাজ ছেড়ে যাওয়ার প্রথম কয়েক মাসে 60 বা তার বেশি কৃতদাসরা উদ্ধারকারী জাহাজের জন্য অধীর অপেক্ষায় বসেছিল, কিন্তু তারা জানত না ওই জাহাজ আর কখনোই ফিরবে না। শেষ পর্যন্ত তাদের কাছে কোনো বিকল্প উপায় ছিল না। কৃতদাসরা কোনো উপায় না পেয়ে এই দ্বীপের বালিতে গর্ত করে চারপাশে কয়লা শিলা দিয়ে নিজেদের আশ্রয়কেন্দ্র গড়ে তোলে, যে বাড়িগুলি দেখতে মৃতদের সমাধিস্থ করা কবর স্থানগুলির মতো দেখতে ছিল। তারা বড় গর্ত খনন করে এবং গর্তের নিচ থেকে মাটির কয়েক ফুট উপর পর্যন্ত পাথরের দেওয়াল তৈরি করে। কাঠামোটি পাথর দ্বারা আচ্ছাদিত করা হয়েছিল, যে কারণে একটি ছোট স্বয়ংসম্পূর্ণ ভূগর্ভস্থ বিল্ডিং তৈরি করা যায়, যে কারণে অনন্তকালের জন্য এই মৃতপ্রায় মানুষগুলি সেখানে থাকতে পারে। মৃতপ্রায় বলার কারণ এই কৃতদাসরা মূলত নিজেদের বাসস্থানকে কবর হিসেবে বিবেচনা করে নিয়েছিল, কারণ তারা ধরে নিয়েছিল মাদাগাস্কারের উচ্চভূমির উপকূলরেখা থেকে বহু দূরে এই দুর্গম স্থানে তাদেরকে ফেরত নিতে কেউ আসবে না। এদিকে এই কঠিন দুর্গম স্থানে তাদের বাসস্থানের থেকে খাবারের যোগান আরও বেশি কঠিন হয়ে ওঠে। নাটকীয়ভাবে অল্প কিছু খাবার জোগাড় করতেই আরও চ্যালেঞ্জিং হয়ে ওঠে। এই দ্বীপটিতে সবচেয়ে বেশি যে খাবারগুলি পাওয়া যেত তার মধ্যে একটি ছিল কচ্ছপ, কিন্তু মাদাগাস্কারের লোকেদের কাছে কচ্ছপ খাওয়া নিষিদ্ধ ছিল। যদিও এই নিয়ম তারা বেশি দিন পালন করতে পারেনি। ক্ষুধা আর তৃষ্ণা দিনে দিনে বাড়তেই থাকে। এরপর তারা নির্ভর হয়ে ওঠে সামুদ্রিক কচ্ছপ আর সামুদ্রিক পাখিদের উপর। কিছু প্রমাণ থেকে জানা যায় কৃতদাসরা এই দ্বীপে থাকাকালীন সময় অনেক বেশি দক্ষ হয়ে গিয়েছিল। তারা বেশিরভাগই সমুদ্রের পাখি শিকার করে খাদ্যের যোগান মেটাত। যদিও এটা তাদের দুর্ভাগ্য ছিল, কিন্তু খাদ্য পানীয় ও বাসস্থানের সাথে তারা নিজেদেরকে এখানেই মানিয়ে নিয়েছিল। তবে কিছুদিন পর অসুস্থতা বা অপুষ্টি যে কারণেই হোক না কেন মানুষেরা মারা যেতে শুরু করে। ফলে কেউ কেউ নতুন বাসস্থানের খোঁজে তল্লাশি চালাতে থাকে। কৃতদাসরা কাঠের অবশিষ্টাংশ দিয়ে একটি বড় ভেলা তৈরি করে। তাদের মধ্যে 18 জন এই ভেলাতে আরোহণ করে এবং বাকিদের বাঁচানোর জন্য নতুন বাসস্থানের খোঁজ ও খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। তবে খুবই দুঃখজনকভাবে ওই 18 জন আর কখনো ফিরে আসেনি। সময় অতিবাহিত হতে থাকে। তাদের এই দ্বীপে আটকে থাকা সময় মাস থেকে মাসে এবং তারপর বছরে পরিণত হয়। তাদের আশা ম্লান হতে শুরু করে। এরপর 3 বছর পর মোট 60 জন কৃতদাসের মধ্যে 15 জন জীবিত ছিল। প্রভিডেন্স জাহাজ ফ্রান্সে পৌঁছানোর 1 বছর পর বার্থলেমি মাদাগাস্কারে ফিরে যায় এবং এটা বলা খুবই প্রশংসনীয় যে তিনি বিভিন্ন কর্মকর্তাদের কাছে গিয়ে অনুরোধ করতে থাকে। যদিও বার্থলেমি চিঠি পেয়ে গভর্নর বিরক্তই হতেন, কিন্তু তিনি শুধুই গভর্নর পর্যন্ত সীমিত থাকেনি। তিনি বিভিন্ন রাজনৈতিক আধিপত্যের অধিকারীদের কাছে বিনীত নিবেদন জানাতে থাকেন।
এবং অবশেষে তার বিরক্তি 1772 সালে আইল অফ ফ্রান্সের এক মন্ত্রীর কাছে পৌঁছায়। জাহাজটি ডুবে গেছে, ইতিমধ্যে 11 বছর কেটে গিয়েছে। বার্থলেমি অবশেষে তার মানবিক যুদ্ধে সফল হয়। সামুদ্রিক বিষয়ক মন্ত্রী কৃতদাস উদ্ধারের জন্য একটি জাহাজ পাঠাতে সম্মত হয়, তবে তাদের এই সিদ্ধান্ত ধীরগতিতে চলমান হয়। বন্দর থেকে জাহাজ আইল অফ স্যান্ডের উদ্দেশ্যে রওনা হতে আরও 3 বছর সময় কেটে যায়। এমনকি 1773 সাল পর্যন্ত একটি জাহাজ যে রওনা দেবে সেই সম্পর্কে বার্থলেমি বা ফরাসি মিডিয়াকে কখনো জানানো হয়নি। যাই হোক, তাদের উদ্যোগটাই যথেষ্ট ছিল। এরপর অবশেষে 1775 সালে একটি জাহাজ পাঠানো হয়, কিন্তু ওই জাহাজটি ভয়ঙ্কর সেই পাথর প্রাচীর অতিক্রম করতে পারেনি। তারপর দ্বিতীয়বার চেষ্টা করতে আরও 1 বছর সময় লাগে। সেই জাহাজটি একটি ভিন্ন পথ নিয়েছিল। দ্বীপের কাছাকাছি পৌঁছে যতদূর যাওয়া যায় সেই স্থানে তারা নোঙর করে। ক্রু মেম্বাররা একটি ছোট বোটে করে সামনের দিকে এগিয়ে যায় সেই ভয়ঙ্কর প্রাচীরটি দেখার উদ্দেশ্যে। কিন্তু তারা দেখে যা জানতে পারে যে এই প্রাচীর অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাওয়া খুবই কঠিন হবে, এবং তারা ভেবে অবাক হয় যে আসলেই এই কঠিন প্রাচীর অতিক্রম করে তাদের জাহাজ কিভাবে ওই দ্বীপে পৌঁছেছিল। অবশেষে উদ্ধারকারী জাহাজ ওই স্থান থেকে ফিরে যায় এবং তারা ধরে নেয় কৃতদাসদের আর হয়তো কোনোদিন উদ্ধার করা সম্ভব হবে না। আপনি কল্পনা করে দেখুন তাদের কথা, যারা নির্দোষ হয়েও এই দ্বীপে বছরের পর বছর কিভাবে আটকে ছিল। রীতিমতো তারা ধরে নিয়েছিল তারা আর কখনো ফিরবে না। এখানেই তারা জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। তাদের হয়তো কখনোই এই বালির দ্বীপ ছেড়ে যাওয়া হবে না। কিন্তু 29 নভেম্বর 1776 সালে একেবারে সব পরিস্থিতি বদলে যায়। সেই দিন যখন ডেলফাইন নামে একটি ছোট ফরাসি যুদ্ধজাহাজ ক্যাপ্টেন জ্যাক মার্ফির নেতৃত্বে এই দ্বীপে এসে পৌঁছেছিল, তিনি এবং তার ক্রুরা রীতিমতো অবাক হয় এই দেখে যে 60 থেকে 80 জন জীবিত কৃতদাসদের মধ্যে মাত্র 7 জন মহিলা অবশিষ্ট রয়েছে, এবং তাদের সাথে একজন 8 মাস বয়সী শিশু, যাকে এক মহিলা কোলে নিয়ে অসহায় মুখ করে দাঁড়িয়ে রয়েছে। যে শিশুটি এই দ্বীপেই জন্ম নিয়েছিল এবং তাদের পোশাক সামুদ্রিক পাখির পালক থেকেই তৈরি ছিল। ক্যাপ্টেন জ্যাক কৃতদাসদের যে এমন অবস্থায় দেখবে তার নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না। তারা অবশেষে তাদের অগ্নি পরীক্ষার অবসান ঘটিয়েছিল যখন ক্যাপ্টেন জ্যাক মহিলা এবং শিশুটিকে জাহাজে নিয়ে আসে এবং ওই কঠিন দ্বীপ থেকে দূরে সরিয়ে নিয়ে আসে। 15 বছর বালির দ্বীপে কাটানোর পর তারা প্রথমবার অন্য কোনো স্থানে। মহিলাদের তখন একটি ফ্রান্সের দ্বীপে আনা হয় এবং এক সহানুভূতিশীল গভর্নর তাদের সম্মানের সহিত স্বাগত জানায়। তিনি দ্রুত কৃতদাস থেকে মুক্ত ঘোষণা করে এবং তাদের মাদাগাস্কারে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু মহিলারা মাদাগাস্কারে ফিরে যেতে অস্বীকার করে। এর কারণ যে আসলে কি বা কিসের সাথে সম্পর্কিত ছিল তা স্পষ্ট জানা যায়নি। তবে গভর্নর তাদের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন এবং তাদেরকে আইল অফ ফ্রান্সে নাগরিকত্ব দিয়েছিল। নবজাতক, তার মা এবং তার ঠাকুমাকে অবশেষে গভর্নর তার নিজের অঞ্চলে নিয়ে যায়। তাদের প্রত্যেককে নতুনভাবে নামকরণ করা হয় এবং তাদের খুব যত্নের সহিত ফ্রান্সের এই দ্বীপে রাখা হয়। এটি কোনো ফ্যান্টাসি গল্প কাহিনী নয়, ইতিহাস এর সাক্ষী রয়েছে। 1761 সাল থেকে 1776 সাল পর্যন্ত তাদের এই 15 বছরের কঠিন যাত্রা সম্পর্কে আপনার কি অনুভূতি? এদেরকে আপনি কি নামে ডাকতে চান আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।